I understand the stakes. The world is counting on you. Me. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা 2026 সালের খুবই লেটেস্ট একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে প্রজেক্ট হেল ম্যারি। এবং সত্যি কথা বলতে অনেক দিন পরে লেটেস্ট এরকম একটা সাইফাই সিনেমা দেখলাম, যেটা সত্যিকারের একটা সাইফাই ফিল দিয়েছে, এবং আমি নিশ্চিত এই সিনেমাটা তোমারও ভালো লাগবে। তবে এখানে একটা বিষয় আমরা বলি, বরাবরই জানো যে র্যান্ডম ভিডিও চ্যানেল নতুন সিনেমা এক্সপ্লেন করতে অতটা ভালো নয়, তো খুব বেশি এক্সপেকটেশন নিয়ে এই সিনেমাটি দেখা শুরু করো না, কারণ তাহলে তুমি নিরাশ হবে। আমি জাস্ট এই সিনেমা সম্পর্কে তোমাকে মোটামুটি ধারণা দিচ্ছি মনে করো। তো যাই হোক, সিনেমাটির রেটিং হচ্ছে 10-এ 8.3, যেটা নিঃসন্দেহে একটা ভালো রেটিং, এবং এই রেটিং এই সিনেমাটা ডিজার্ভও করে। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে একটা ব্রেকের পরে চলো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর ব্রেকটা স্কিপ করতে তুমি যাবে হচ্ছে ডিসক্রিপশন, ওখান থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার গল্পটা শুরু হয় ডক্টর রাইল্যান্ড গ্রেসকে দেখিয়ে, যিনি একটা মিডল স্কুলের সায়েন্স টিচার। মিডল স্কুল মানে হচ্ছে আমেরিকাতে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত। তবে আমরা দেখি সে কোমা থেকে জেগে ওঠে এবং নিজেকে একটা স্পেসশিপের মেডিকেল পডে খুঁজে পায়, এবং তার সাথে আরো দুজন ছিল, তারাও কোমায় ছিল, কিন্তু কোনো কারণে তারা দুজন মারা গিয়েছে। তো এই কারণে গ্রেস একাই এই স্পেসশিপে টিকে রয়েছে। তো সে খুবই কনফিউজড যে কিভাবে এই স্পেসশিপে আসলো, এখানে কিভাবে আসলো, কি হয়েছে, ওর কিছুই মনে পড়ে না। তো কি হয়েছে আসলে ওর সাথে, তো এটা জানানোর জন্য আমাদের নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে, এবং ওই ফ্ল্যাশব্যাক দেখে আমরা বুঝতে পারবো যে তার সাথে কি হয়েছিল। তো যাই হোক, যদিও তার স্মৃতি চলে গিয়েছে, তবে তারপরেও গ্রেস এখনো অনেক জিনিসের নাম চিনতে পারে বা মনে করতে পারে, এবং পুরো মিশনটাই তার উপর নির্ভর করছে। আর সে স্পেসের ম্যাপ দেখে বুঝতে পারে সে পৃথিবী থেকে অনেক অনেক দূরে, এবং হিসাব করে দেখতে পায় বর্তমানে তার মহাকাশযান যে স্পিডে চলছে, এই স্পিডে যদি চলে তার পৃথিবীতে ফিরতে আরো 113 বছর লাগবে। তো এখন প্রশ্ন আসে হচ্ছে আমাদের, সে একটা টিচার, সে কিন্তু কোনো অ্যাস্ট্রোনট নয়, তো তাকে কেন স্পেসে পাঠানো হলো? আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় গ্রেস 8ম শ্রেণীর ছাত্রদের পড়াচ্ছিল, এবং এখানে আমরা আরেকটা তথ্য জানতে পারি যে গ্রেস আগে কিন্তু মলিকিউলার বায়োলজির একজন সায়েন্টিস্ট ছিল। মলিকিউলার বায়োলজির মানে হচ্ছে আণবিক বা পরমাণবিক জীববিজ্ঞান। তো যাই হোক, তখন ছাত্ররা তাকে জিজ্ঞাসা করে যে ইদানিং টিভিতে প্রচারিত হচ্ছে যে আগামী 30-40 বছরের মধ্যে পুরো পৃথিবী শেষ হয়ে যাবে, এটা কি সত্য? তখন গ্রেস বলে, আসলে অ্যাস্ট্রোফেজ নামে এমন একটা মাইক্রো অর্গানিজম রয়েছে যেটাকে স্টার ইটারও বলা হয়, এবং সেটা আস্তে আস্তে সূর্যকে খেয়ে ফেলছে, এবং এটা শুধুমাত্র সূর্য নয়, আশেপাশের অন্য স্টারেরও আলো খেয়ে ফেলছে। আর এমনটা যদি চলতেই থাকে তাহলে সূর্য একদিন শেষ হয়ে যাবে, এবং পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, এবং পৃথিবীতে আইস এজ চলে আসবে, এবং ওই অবস্থায় পুরো পৃথিবীর প্রাণ ধ্বংস হয়ে যাবে। তো এই কথা শুনে স্টুডেন্টরা অনেক ভয় পেয়ে যায়, বাট গ্রেস বলে, তোমরা ভয় পেও না, পৃথিবীর সেরা যে বিজ্ঞানীরা রয়েছে তারা এটার সমাধান বের করার এখনো চেষ্টা করছে, আশা করছি খুব দ্রুত সমাধান হবে। তবে এরকম একটা সিচুয়েশনে যদি পৃথিবী পড়ে, ভাই আমি একটুও ভয় পাবো না, কারণ বাইচে থাকা অনেক বেশি কষ্টের, আর সবাই যখন মরবে ভাই আমার মরতে সমস্যা কি? তো যাই হোক, এরপর সিন বদলে যায়, আবার বর্তমান সময় আমরা ফিরে আসি। আমরা দেখতে পাই গ্রেস একটা কোনায় বসেছিল, এবং গ্রেস এখন বর্তমানে এই স্পেসে একাই রয়েছে, সে এখানে শুধুমাত্র খায়, ঘুমায় আর সময় কাটায়। আর তারপর আবারও ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখতে পাই ইভা স্ট্র্যান্ড নামের একজন নারীকে, যিনি নাসার অনেক বড় একজন
কর্মকর্তা এবং প্রজেক্ট হেল মেরি নামে তিনি একটা স্পেস মিশন লিড করছেন। তো সে করে কি গ্রেসের স্কুলে যায় এবং বলে যে আমি তোমার লেখা একটা বই পড়েছি যেখানে বলা হয়েছে যে জায়গাতে পানি নেই সেখানে জীবনও নেই। কিন্তু এরপর ইভা করে কি গ্রেসকে তার স্পেস স্টেশনে নিয়ে যায় এবং জানায় দেখো আমরা ভেনাস গ্রহ থেকে সেই অ্যাস্ট্রোফোবিস অর্গানিজম নিয়ে এসেছি যেটা সূর্যের আলো খাচ্ছিল, আর তুমি এটা চেক করে বলো তো এটা আসলে কি, মানে একেবারে আণবিক টাইপের একটা জীব। তো এরপর ল্যাবে পরীক্ষা করলে দেখা যায় এটা আসলে একটা জীবন্ত অর্গানিজম যা আলো খেয়ে বাঁচে এবং আশ্চর্যজনকভাবে এটা ভেনাসে পাওয়া গিয়েছে যেখানে কোনো পানি নেই। তো গ্রেস তখন বুঝতে পারে তার বইয়ের লেখা কথাটা সম্পূর্ণ ভুল, মানে পানি ছাড়াও জীবন বাঁচতে পারে। তো এরপর ইভা গ্রেসকে বলে যে আমরা যে প্রজেক্টটা তৈরি করছি সেখানে তোমার থাকতে হবে, আর তারপর ওকে সমুদ্রের মাঝখানে থাকা একটা বেজে নিয়ে যায় যেখানে পুরো পৃথিবী থেকে আনা সবচেয়ে সেরা সেরা বিজ্ঞানীরা কাজ করছিল। তো সবাই গ্রেসের লেখার অনেক প্রশংসা করে কারণ সে অল্প সময় অনেক কিছু ফিগার আউট করে ফেলেছে যেটা অন্য কেউ পারেনি। আর তখন একটা মহিলা বিজ্ঞানী বলে যে আমাদেরকে 20 লাখ অ্যাস্ট্রোফেজ তৈরি করতে হবে। গ্রেস জিজ্ঞাসা করে এতগুলো দিয়ে কি হবে? তো প্রজেক্ট হেড ইভা তখন বলে এই অ্যাস্ট্রোফেজ গুলো আমাদের সোলার সিস্টেমের অনেক গ্রহকে ধ্বংস করেছে, কিন্তু ডাউ সিটি নামের একটা স্টার রয়েছে যেটাকে এই অ্যাস্ট্রোফেজটা খেতে পারছে না। তো আমাদের পরিকল্পনা হলো 20 লক্ষ অ্যাস্ট্রোফেজকে সেখানে পাঠাবো এবং পাঠিয়ে দেখবো যে কেন এটা খেতে পারছে না এবং ওখান থেকে ডাটা স্যাম্পল নিয়ে আমরা সূর্যকে বাঁচাবো। কিন্তু সমস্যা হলো ওই স্টার পৃথিবী থেকে 11.9 লাইট ইয়ার দূরে। কিন্তু এইখানে একটা সুখবর হচ্ছে এই যে অ্যাস্ট্রোফেজ নামের যে ছোট্ট জীবটা রয়েছে না যেটা আলো খাচ্ছে, এটাই মনে করে একটা জ্বালানি, মানে পারমাণবিক জ্বালানির মতো অনেক শক্তিশালী এবং এটাকেই রকেটে ভরলে মনে করো যে জ্বালানি হিসেবে আজীবন চালানো যাবে। তো ওই অ্যাস্ট্রোফেজ দিয়ে তারা একটা স্পিন ড্রাইভ বানায় যা স্পেসশিপকে অনেক দ্রুত গতিতে চালাতে পারবে এবং তাদের প্ল্যান হলো তারা সেই স্টারের কাছে যাবে এবং সেখানে ওই অ্যাস্ট্রোফেজ গুলোকে ছেড়ে ওটার রিয়াকশন কি হয়, কেন ওই স্টারকে খেতে পারছে না সেটার প্রজেক্ট ডাটা বিস্তারিত নিয়ে তারপর পৃথিবীতে আসবে ওই স্যাম্পলটা। কিন্তু তখনই আমাদের যে মেইন লিড ক্যারেক্টার গ্রেস সে জানতে পারে যে এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে ট্রাভেল, মানে ফিরে আসার কোনো সুযোগ নেই। তো ওদের কি করতে হবে, তারা স্যাম্পল সংগ্রহ করবে এবং তারপরে অ্যাস্ট্রোনটরা করবে কি ছোট্ট একটা ডিভাইসে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেবে এবং ওই অ্যাস্ট্রোফেজের সাহায্যে মানে ওইটার জ্বালানির সাহায্যে তারা 3 বছর 9 মাসে সেখানে পৌঁছতে পারবে। কিন্তু ততদিনে এই পৃথিবীতে 13 বছর কেটে যাবে এবং তারা যদি আবার ফিরে আসতে আসতে টোটাল 26-27 বছর লেগে যাবে। তো এর মানে যতদিন ওরা ফিরে আসবে পুরো পৃথিবী অনেকটাই বদলে যাবে, হয়তো পুরোপুরি বদলে যাবে। তো এখানে তোমাদের একটা কনফিউশন লাগতে পারে যে ওরা ট্রাভেল করবে 3 বছর, ওই সময় পৃথিবীতে 13 বছর যায় কিভাবে? তো অ্যাকচুয়ালি মহাকাশ বা স্পেস সায়েন্সের হিসাবে পৃথিবীতে সময় তো অনেক আস্তে চলছে, কিন্তু তুমি যখন ঘন্টায় 1 লাখ কিলোমিটার বা আলোর বেগে চলবে তখন কিন্তু তুমি অনেক ফাস্ট চলছো। তো এই জন্য অল্প সময়ে কিন্তু তুমি পৃথিবীর অনেক বছর পার করে দিচ্ছ, ব্যাপারটা অনেকটা এরকমই। তো যাই হোক, এরপর আবার বর্তমান সময়ে আমরা স্পেসে ফিরে আসি যেখানে আমরা দেখি গ্রেস তার সঙ্গে ওলিসা এবং ইয়াও, মানে একজন রাশিয়ান আর একজন হয়তো চাইনিজ, তাদের মৃতদেহ স্পেসে ফেলে দেয়। আর তখন ওর আস্তে আস্তে মনে পড়তে শুরু করে সবকিছু। আর এরপর গ্রেস করে যখন এগুতে লাগে সে একটা অদ্ভুত জিনিস দেখে, হয়তো কোনো একটা এলিয়েন শিপ, আর এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং নিজের শিপটা দূরে সরিয়ে নেয়। কিন্তু ওই এলিয়েন শিপটাও তার পেছনে পেছনে আসে এবং তার কাছেই থামে। তো এটা দেখে গ্রেসও আবার কিছু দূরে চলে যায়, কিন্তু এলিয়েন শিপটা আরো কাছে চলে আসে। তো পরিস্থিতি তখন অনেকটাই কনফিউজিং হয়ে যায়। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখি এলিয়েন শিপ থেকে ক্যাপসুলের মতো একটা জিনিস তার দিকে ছুড়ে দেওয়া হয়। গ্রেস তো খুব ভয় পেয়ে যায়, ভাবে এটা হয়তো কোনো বোমা হবে, মানে ছোট সাইজের একটা জিনিস, কিন্তু কিছুই হয় না। আর এরপর সে করে কি স্পেস শুট পরে প্রথমবারের মতো বাইরে যায়। তো গ্রেস তো অনেক বেশি ভয় ছিল কারণ সে তো কোনো অ্যাস্ট্রোনট নয় এবং তার কোনো ওই রকম অভিজ্ঞতা নেই, সে জাস্ট সাধারণ একটা টিচার। তো ওই ক্যাপসুলটা আনার জন্য সে বাইরে যায় এবং ক্যাপসুলটা ধরে সে ভেতরে নিয়ে আসে এবং এরপর পরীক্ষা করে। আর তারপর সে ওটা ইনভেস্টিগেট করে জানতে পারে এটার ভেতরে একটা সোলার সিস্টেমের ম্যাপ দেওয়া রয়েছে যেখানে এই এলিয়েনটা তার নিজের গ্রহ দেখিয়েছে এবং ওই গ্রহটার নাম হচ্ছে অ্যাড্রিয়ান প্ল্যানেট। এবং গ্রেসও তার জবাব লেখে যে আমি পৃথিবী থেকে এসেছি, মানে আমাদের সোলার সিস্টেমের কথা বলে আর কি। এবং ওই ক্যাপসুলটা আবার করে কি ওই এলিয়েনের শিপে ফেরত দিয়ে দেয়। আর তারপর ওই এলিয়েন করে কি তার শিপ থেকে গ্রেসের শিপ পর্যন্ত একটা ব্রিজের মতো কানেকশন তৈরি করে। তো গ্রেস তখন বুঝতে পারে যে আমাদের 2 শিপ কানেক্টেড হয়েছে এবং সে করে কি ধীরে ধীরে সাহস করে সেই এলিয়েন শিপে যায় এবং সেখানে সে একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পায় যেটা দেখতে পাথরের মতো, মানে আমাদের যেমন রক্ত মাংসের শৈল, ওটার শৈল হচ্ছে পাথরের মতো। মানে বুঝতেই পারছো সৃষ্টিকর্তার সৃষ্টি, এক এক গ্রহে এক এক ধরনের প্রাণী বানিয়ে রেখেছে। ইভেন এই সিনেমাতে বলা হয়েছে কি যে যেখানে পানি নেই সেখানে জীব নেই। হতেই পারে সৃষ্টিকর্তা এমন কোনো প্ল্যানেট রেখেছে যেখানে ওই প্ল্যানেটের হিসাবেই কোনো প্রাণী তৈরি করেছে, ওটা হয়তো তোমার ওই প্রাণীর হয়তো অক্সিজেনও লাগে না, নাইট্রোজেনও লাগে না, কিছুই লাগে না। আবার কোনো স্টারের মধ্যে এরকম প্রাণী তৈরি করতে পারে যেটা আগুনের দিয়েই থাকে। আমাদের বা পৃথিবী হিসেবে এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও ওইরকম থাকতেই পারে, স্টার ওরকম একটা প্রাণী থাকতেই পারে, অসম্ভব কিছুই না। তো যাই হোক, এই পাথরের টাইপের প্রাণী দেখে গ্রেস তো ভয় পেয়ে যায় আর এলিয়েনটাও তাকে দেখে ভয় পায় এবং দুজনে একে অপরের নড়াচড়া নকল করে। তো ধীরে ধীরে তাদের মধ্যে একটা আস্থা তৈরি হয়। আর তারপর এলিয়েনটা করে কি গ্রেসের মতো ছোট একটা মডেল বানায়, ঠিক পুতুলের মতো। আর গ্রেস তখন করে কি ওই এলিয়েনটার নাম দেয় রকি। তো এরপর ওই এলিয়েন, মানে যাকে আমরা এখন থেকে রকি বলবো, সে একটা কাচের চেম্বারের ভেতর আসে কারণ তার পরিবেশ আলাদা এবং সে অক্সিজেন
বা কার্বন ডাইঅক্সাইড দুইটার একটাও থাকতে পারে না। তো প্রথমে তারা শুরুতে ইশারায় কথা বলে, আর একটা সময় রকি গ্রেসকে বলে তুমি তোমার মাস্ক খুলে ফেলো, মানে ইশারায় বোঝায় তোমার কিছুই হবে না। গ্রেস প্রথমে রাজি হয় না, কিন্তু পরে বিশ্বাস করে মাস্ক খুলে ফেলে এবং দেখতে পায় সত্যি তার কিছুই হয়নি। আর এরপর কমিউনিকেশন আরো ইমপ্রুভ করার জন্য গ্রেস করিকে একটা ট্রান্সলেশন মেশিন বানায়, যেটা শব্দের ফ্রিকোয়েন্সিকে ওয়ার্ডে বদলাতে পারে এবং ধীরে ধীরে ওই মেশিনের শব্দ ইনপুট দিতে থাকে এবং অনেক সময় পরে রকির কথা সেই মেশিন থেকে ভাঙা ভাঙা বা আধা আধা ইংরেজিতে শোনা যেতে শুরু করে। তো এইভাবে কি হয়েছে, অন্তত তারা কমিউনিকেট করতে পারছে। আর এরপর রকি জানায় আগে তারা শিপে 23 জন ছিল, কিন্তু এখন শুধুমাত্র সে একাই বেঁচে রয়েছে, আর সে ছিল তাদের শিপের ইঞ্জিনিয়ার। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো যে এলিয়েনটা এসেছে তার মিশন ওই গ্রেসের মতোই, তাদের সোলার সিস্টেম ওই অ্যাস্ট্রোফেজ নামের ওই জিনিসটা অ্যাটাক করেছে, তাদের সোলার সিস্টেম তো ধ্বংস হয়ে যাচ্ছে এবং তারা ওখান থেকে গবেষণা করে দেখেছে যে এই যে স্টারটা রয়েছে এই স্টারটাতে ওই অ্যাস্ট্রোফেজ কোনো কিছু করতে পারছে না এবং ওরাও সেম গবেষণার জন্য এসেছে। তো এর মানে তারা দুজন আলাদা গ্রহ থেকে আসলেও তাদের লক্ষ্য একটাই ছিল, যার যার প্ল্যানেটকে বাঁচানো। আর এরপর গল্প আবারও পৃথিবীতে আসে, মানে ফ্ল্যাশব্যাক অনেক আগে, যেখানে আমরা দেখতে পাই যে অ্যাস্ট্রোনটদের মিশন সম্পর্কে বোঝানো হচ্ছে। তো ইভা করে কি গ্রেসকে বলে যে তাদের একটা এক্সপেরিমেন্ট দেখাও, মানে ওই অ্যাস্ট্রোফেজের। তো গ্রেস তখন করে কি 1 মিলিগ্রাম অ্যাস্ট্রোফেজের শক্তি দেখায়, যে এটার রিয়াকশন কত ভয়ঙ্কর, কয়েক সেকেন্ডের মধ্যে বড় লোহার টুকরাকে গলিয়ে দেয়। মানে বিষয়টা বুঝিয়ে বলি, পরমাণু যে বোম রয়েছে সেটার যে উপাদান রয়েছে নিউক্লিয়ার, সেটার চেয়েও 1000 গুণের শক্তিশালী অ্যাস্ট্রোফেজ। তো এইটা দেখে অ্যাস্ট্রোনটরা অবাক হয়ে যায়। তো যাই হোক, এরপর ফিরে যাওয়ার সময় গ্রেস ইয়াও নামে যে বিজ্ঞানী রয়েছে তাকে জিজ্ঞাসা করে তুমি কি জানো যে এই মিশনে তোমাদের গ্যালারি ফিরে আসার সুযোগ নেই? ইয়াও তখন বলে গ্রেট হওয়ার জন্য শুধুমাত্র একটা কারণই যথেষ্ট, সেটা হচ্ছে সবাইকে বাঁচানো, আর এর জন্যই আমার এই আত্মত্যাগ আমাকে গ্রেট করবে। তো তখনও পর্যন্ত কিন্তু আমরা জানি যে গ্রেসের কিন্তু ওই মিশনে যাওয়ার কথা না। তো এরপর গল্প এখন আবার বর্তমানে চলে আসে এবং আমরা দেখতে পাই রকি করেছে কি, মানে ওই এলিয়েনটা গ্রেসের স্পেস ক্রাফটে এসেছে একটা কাচের বলের ভেতরে, যাতে সে এখানে বেঁচে থাকতে পারে এবং সে পুরো শিপটা ঘুরে দেখে, মানে মানুষের টেকনোলজি দেখে এবং দুজনে মিলে বিভিন্ন সমাধান খুঁজতে থাকে, একে অপরের সম্পর্কে জানতেও শুরু করে। আর তারপর গ্রেস বলা শুরু করে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু যখন আমি বিজ্ঞানীর কাছে ছেড়ে দিয়ে অবসর নিয়েছি তখন সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। আর তখন রকি জানায় আমারও একটা গার্লফ্রেন্ড আছে আর সে আমার গ্রহে আমার জন্য অপেক্ষা করছে। তো বুঝতেই পারছো এরকম একটা পাথরে এলিয়েনেরও গার্লফ্রেন্ড আছে, বাট ভাই তোমার গার্লফ্রেন্ড নাই। তো যাই হোক, এরপর অনেক খোঁজাখুঁজি করে তারা একটা গ্রহ খুঁজে পায়, যেটা নাম দেয় তারা হচ্ছে এড্রিয়ান। আর তারা বুঝতে পারে যে এই গ্রহের বায়ুমণ্ডলে এমন একটা কিছু রয়েছে যেটা এই অ্যাস্ট্রোফেজকে মেরে ফেলছে, আর এই কারণেই এই গ্রহটা সেফ রয়েছে। তো ওই এলিয়েন রকি তো খুব খুশি হয়ে যায় এবং বলে বন্ধু তুমি তো এখন বাড়ি ফিরে যেতে পারবে। বাট এখানে আমাদের গ্রেস তখন সত্যটা বলে। গ্রেস বলে আমার কাছে ফিরে যাওয়ার মতো জ্বালানি নেই, আমি জাস্ট এখান থেকে পৃথিবীতে স্যাম্পল পাঠাবো আর আমি নিজে এখানেই থেকে যাব। তো এটা শুনে রকি সঙ্গে সঙ্গে বলে এই তুমি কি বলছো, আমার কাছে আরো অনেক অ্যাস্ট্রোফেজের জ্বালানি রয়েছে, আমি তোমাকে ফুয়েল দিয়ে দেবো। মানে ওরা দুজনই এই লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য ওই অ্যাস্ট্রোফেজকে ইউজ করে এসেছে। তো এখানে ওই এলিয়েন বলে আমি যদি তোমাকে এই ফুয়েলটা দেই আমার জাস্ট 6 বছর দেরি হবে, মানে ওর যেতে একটু দেরি হবে, কিন্তু গ্রেসের জীবনটা বেঁচে যাবে। তো এই কথা শুনে গ্রেস খুব ইমোশনাল হয়ে যায় যে একটা ভিন গ্রহের এলিয়েন সেও আমাকে কত ভালোবাসলো, এবং তার মনে আবারও বাড়ি ফেরার আশা জাগে এবং সে আবেগে ওই এলিয়েনকে জড়িয়ে ধরে। আর এরপর আবারও আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, মানে সেই সময় যখন পৃথিবীতে মিশনের প্রস্তুতি চলছিল। তো এখানে দেখা যায় ট্রেনিং এর সময় 2 জন অ্যাস্ট্রোনট বিস্ফোরণে মারা যায়, আর বাকি ছিল আর মাত্র 2 জন বিজ্ঞানী, কিন্তু এই মিশনের জন্য 3 জন দরকার। তো তখন সবাই গ্রেসের দিকে তাকায় এবং বলে এই মিশনের জন্য তুমি সবচেয়ে পারফেক্ট ক্যান্ডিডেট, কারণ তুমি এইসব পরমাণু বিজ্ঞানে বা অণুবিজ্ঞানে বা অণুবায়োলজিতে সবচেয়ে বেশি অভিজ্ঞ। বাট গ্রেস ভয় পেয়ে যায় এবং বলে আমার ভাবার জন্য সময়ের দরকার। তো এরপর কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখি গ্রেস শিপ থেকে বের হয়ে অ্যাড্রিয়ান গ্রহের বায়ুমণ্ডল থেকে স্যাম্পল কালেক্ট করে, কিন্তু সে যখন শিপে ফিরে আসে তখন অ্যাড্রিয়ানের গ্র্যাভিটি, মানে ওই গ্রহের গ্র্যাভিটি ওর শিপটাকে নিজের দিকে টানতে শুরু করে এবং শিপের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেটির গ্র্যাভিটি এতটাই শক্তিশালী ছিল যে গ্রেস অজ্ঞান হয়ে যায়। আর তখন রকি করে কি রিস্ক নিয়ে তার কাছের সুট থেকে বের হয় এবং শিপের যে ক্ষতিগ্রস্ত অংশ ছিল সেটাকে আলাদা করে গ্রেসকে নিয়ে মেডিকেল পডে রেখে দেয়। কিন্তু এই কাজ করতে গিয়ে রকির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। আর তারপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই গ্রেস মেডিকেল পড থেকে উঠে এবং বুঝতে পারে রকি নিজের জীবন ঝুঁকিতে রেখে ওকে বাঁচিয়েছে এবং ও দেখতে পায় রকি মারা গিয়েছে। তো ও খুব দুঃখ পায় এবং চুপচাপ বসে পড়ে এবং ও বুঝতে পারে সব শেষ হয়ে গিয়েছে, কোনো আর আশা নেই। কিন্তু তখনই সবাইকে সারপ্রাইজ করে আমরা দেখতে পাই এলিয়েন রকি সে জীবিত হয়ে ওঠে, মানে জ্ঞান ফিরে। আর তখন সে আস্তে আস্তে গ্রেসের কাছে আসে, দুজনকে দেখে এত খুশি হয় যে তারা জড়িয়ে ধরে এবং মনে হয় যে ওরা সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। এবং এইটা এই সিনেমার একটা ইমোশনাল মুহূর্ত ছিল। মানে দেখো একটা এলিয়েনের সাথে কি একটা মনে করো আন্তরিকতা, কি একটা ইমোশনাল একটা ব্যাপার দেখিয়ে ফেলেছে সিনেমাতে, তাই না? তো যাই এরপর গ্রেস করে কি অ্যাড্রিয়ান গ্রহ থেকে যে স্যাম্পলগুলো এনেছে সেগুলো পরীক্ষা করে, আর এইটার নাম দেওয়া হচ্ছে টাউমিবা, এই উপাদানটার নাম দেওয়া হয়। আর তারপর সে এটাকে
অ্যাস্ট্রোফেজের সাথে মিশিয়ে দেখে এবং এখানে একটা অবাক করা ঘটনা ঘটে। সে দেখতে পায় টাওমিবা অ্যাস্ট্রোফেজকে খেতে শুরু করেছে। তো ফাইনালি তাদের মিশন সফল হয়েছে, মানে অ্যাস্ট্রোফেজকে আটকানোর মতো কোনো একটা কিছু পাওয়া গিয়েছে। তো এখন রকি এবং গ্রেস দুজনেই তাদের নিজেদের গ্রহকে বাঁচাতে পারবে। তো এরপর তারা করে কি শিপে একটা ছোট্ট পার্টি করে, একে অপরকে গিফট দেয় এবং তারা জানে তাদের এবার আলাদা হতে হবে এবং আর কখনোই কারোর সাথে দেখা হবে না, কোনো কমিউনিকেশনও হবে না। তবে যাওয়ার আগে রকি মানে ওই এলিয়েনটা করে কি গ্রেসকে শিপের ভেতরটা দেখায় এবং ওটা অন্যরকম একটা টেকনোলজি, অন্যরকম একটা সুন্দর জায়গা ছিল। আর এরপর আবারও আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে গ্রেস ইভাকে বলছে আমি ভীতু, আমি স্পেসে যেতে পারবো না। কিন্তু এখানে ইভা বলে আমি দুঃখিত সোনা, তোমাকে জোর করেই পাঠানো হবে স্পেসে। আর তখনই একটা ডক্টর আসে এবং সবাই মিলে গ্রেসের পাছায় একটা ইনজেকশন দেয় এবং ওকে কোমায় পাঠিয়ে দেয়। তো এখানে আমরা বুঝতে পারি যে গ্রেস আসলে কখনো নিজে থেকে এই মিশনে আসেইনি, তাকে এভাবেই পাঠানো হয়েছিল। আর এ কারণে সে যখন 3 বছর পর স্লিপিং পড থেকে উঠেছে সে কিছুই মনে করতে পারছিল না যে ঘটনা কি, আমি কিভাবে এখানে আসলাম, মানে সিনেমার শুরুতে আমরা যেটা দেখেছি। তো এরপর স্টোরি আবার বর্তমানে চলে আসে। গ্রেস আর রকি একে অপরকে বিদায় জানায়, যেটা খুবই ইমোশনাল একটা ব্যাপার ছিল, খুবই ইমোশনাল একটা বিদায় সংবর্ধনা ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই একটা বড় সমস্যা দেখা দেয়। গ্রেসের শিপে যে টাওমিবাটা ছিল না, মানে আরেকটা উপাদান যেটা ওই গ্রহ থেকে আনলো, সেটা লিক হতে শুরু করে এবং সেটা করে কি অ্যাস্ট্রোফেজকে খেতে শুরু করে। বিষয়টা বোঝো, এই স্পেসশিপটা চলছে হচ্ছে অ্যাস্ট্রোফেজে, কিন্তু আমরা জানি কি অ্যাস্ট্রোফেজের কিলার কি, টাওমিবা। তো টাওমিবা অ্যাস্ট্রোফেজকে খেতে শুরু করে। তো এটা হলে কি হবে, অ্যাস্ট্রোফেজ কমে যাবে এবং আমাদের গ্রেসের যে স্পেসশিপের জ্বালানি সেটা কমে যাবে এবং পৃথিবী পর্যন্ত যেতে পারবে না। তো তখন গ্রেস একটা বড় সিদ্ধান্ত নেয়, সে ঠিক করে তার এই স্পেসশিপে সে টাওমিবা রাখবে না, সে ছোট্ট একটা প্রোব বানিয়ে টাওমিবা এবং বাকি সব তথ্য পৃথিবীতে পাঠিয়ে দেবে। কারণ পৃথিবীর মানুষের কাছে গ্রেসকে নয়, বর্তমানে সবচেয়ে দরকার হচ্ছে এই টাওমিবা এবং বাকি সব তথ্য উপাত্ত। কিন্তু ইতিমধ্যে ওর ফুয়েল কিন্তু অনেক খেয়ে ফেলেছে ওই টাওমিবা। আর তখনই ওর মনে পড়ে হচ্ছে এলিয়েন রকির কথা, মানে ওর বন্ধু হয়েছে যে। তো রকিও তো ওই স্যাম্পল নিয়ে যাচ্ছে, রকির জ্বালানি তো খেয়ে ফেলবে ওই টাওমিবা এবং রকি তো জানতেও পারবে না যে ওর জ্বালানি খাচ্ছে, মাঝখান থেকে ও আটকা পড়বে এবং টাওমিবা আর পাঠাতে পারবে না। তো ওর গ্রহ তো ধ্বংস হয়ে যাবে। মানে গ্রেস তো ওর গ্রহের জন্য যা দরকার স্যাম্পল পাঠিয়ে দিয়েছে, রকি তো আর দেয়নি, ও তো মনে করছে যেতে পারবো। তো গ্রেস তখন নিজের পথ বদলিয়ে ফেলে এবং রকিকে খুঁজতে বের হয় এবং ফাইনালি তাকে খুঁজেও পায়। আর এর পরের সিনে পৃথিবীকে দেখানো হয়, আমরা দেখতে পাই পৃথিবীতে স্যাম্পল সফলভাবে পৌঁছে গিয়েছে এবং ইভা স্ট্র্যাট অনেক বয়স্ক হয়ে গিয়েছে, কারণ এর মধ্যে 30টা বছর কেটে গিয়েছে। এবং ওই স্যাম্পলের সাথে আমাদের গ্রেস কিন্তু অনেকগুলো ভিডিও পাঠিয়েছে এবং ওই ভিডিওতে সেই বিশেষ মুহূর্তগুলো দেখা যায় যেখানে আমাদের গ্রেস ওই এলিয়েন রকির সাথে সময় কাটিয়েছে, ওই সব গ্রহের নক্ষত্র, ওই সব গ্রহের মানে অ্যাটমসফিয়ার। আর এই দিকে দেখানো হয় মানব জাতি কিন্তু ওই ফাইনালি টাওমিবাকে ইউজ করতে পেরেছে এবং সূর্য আবারও উজ্জ্বল হয়ে উঠেছে, মানে সোলার সিস্টেম বেঁচে গিয়েছে। কিন্তু গ্রেসের খবর কি? তো এরপর যখন ওই দিকে দেখানো হয় আমরা দেখতে পাই গ্রেস বর্তমানে ওই এলিয়েন রকির গ্রহে বসবাস করছে এবং রকি এবং ওই রকির প্রজাতির যত এলিয়েন তাদের যে বিজ্ঞানী ছিল তারা আমাদের গ্রেসের জন্য একটা বসবাসযোগ্য পৃথিবী তৈরি করেছে, যেখানে কৃত্রিম মেঘ রয়েছে, পানি রয়েছে, বালু রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে, মানে পৃথিবীর মতো একটা জায়গা। আর তারপর ওই এলিয়েন রকি আমাদের গ্রেসকে বলে আমাদের বিজ্ঞানীরা তোমার জন্য একটা স্পেসশিপ তৈরি করেছে, তুমি চাইলেই কিন্তু এখন পৃথিবীতে ফিরে যেতে পারো। গ্রেস তখন বলে আমি তোমাকে ভেবে জানাবো। আর এরপর সে যায় হচ্ছে ক্লাসে, যেখানে অনেক ছোট ছোট রকির মতো এলিয়েনদের আমরা দেখতে পাই, মানে ওই গ্রহের বাচ্চা পোলাপান। গ্রেস তাদেরকে ওই মলিকুলার বায়োলজি পড়াচ্ছে, যেভাবে সে পৃথিবীর মানুষদের পড়াতো, পৃথিবীর বাচ্চাদের পড়াতো। এবং আমরা রকিকেও এখানে অনেক খুশি দেখতে পাই। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাতে দেখানো হয়নি আদৌ গ্রেস পৃথিবীতে ফিরে এসেছিল কিংবা আসেনি, বাট আমরা একটা জিনিস জানি যে গ্রেস চাইলে পৃথিবীতে ফিরে আসতে পারবে। কিন্তু লাস্ট ফিনিশিং যেভাবে শেষ হয়েছে, গ্রেসকে খুশি দেখানো হয়েছে, সে বাচ্চাদের পড়াচ্ছে, তো এতে মনে হয়েছে যে গ্রেস ওখানেই ভালো আছে। তো যাই হোক, বিদায় নিচ্ছি। আমি জানি অনেক ভালো আমি এক্সপ্লেন করতে পারিনি, অনেক ভালো বোঝাতে পারিনি, তবে তারপরও আমি চেষ্টা করেছি আর কি। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাবাই।